নমস্কার। আজকের গল্পটির নাম মায়াবী আংটি। এটা আমার নিজের লেখা গল্প। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। মায়াবী আংটি। সন্ধ্যের সময়, ওই ধরে নিন 5:30, একটা গাড়ি রাস্তার কোনায় এসে দাঁড়ালো। শর্মিলা নামলো গাড়িটার থেকে। এই রাস্তাটা ওর মুখস্থ। ছোটবেলা থেকেই প্রায় অনেকবার যাতায়াত করেছে এখান থেকে। রাস্তাটা একটু আগিয়ে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেল। একটা রাস্তা সোজা হাইওয়ের দিকে বেরিয়ে গেল, আর আরেকটা রাস্তা ওর গন্তব্যস্থলের দিকে। চন্দননগরটা একটা ছোট শহর, আর শর্মিলা এখানে ওর গরমের ছুটি মোটেও কাটাতে চায়নি। ইচ্ছে তো একদমই ছিল না। ওর বান্ধবী ওকে রাজস্থান যেতে বলেছিল ওদের সাথে। কোটাতে একটা বড় হাভেলি আছে ওদের। কিন্তু শর্মিলার মা ওকে থোড়ি যেতে দেবে। পাঠিয়ে দিল এখানে, ওর মাসির বাড়ি। আগে রাস্তাটা খুব সরু, গাড়ি ঢোকার জায়গা নেই। তপন কাকু, শর্মিলার বাবার ড্রাইভার, গাড়ির ডিক্কি থেকে লাগেজটা বের করলো আর হাঁটা দিল। শর্মিলাও পিছন পিছন চলতে লাগলো। ও এসেছে এখানে ঠিক 4 বছর পর। রাস্তাটা এখনো ভাঙা, হিল পড়ে আসাটা ঠিক হয়নি, তাই শর্মিলা আস্তে আস্তে দেখে দেখে হাঁটছে। তপন কাকু গটগট করে হেঁটে চলেছে। কাকু, শর্মিলা একবার ডাকলো, কিন্তু কাকু শুনতে পেল না। ডান দিকের গলিতে ঢুকে গেল। হাঁসফাঁস করতে করতে শর্মিলাও পিছন পিছন এগিয়ে গেল। ডান দিকের গলিটা নিতেই বাড়িটা চোখে পড়ল। মাসির বাড়িটা বেশ পুরনোই ছিল, কিন্তু এখন যেন আরো পুরনো লাগছে। রং চটে গেছে, আর কিরম জায়গা জায়গায় কালো ছাপ। কাকু, শর্মিলা আবার ডাকলো। তপন কাকু এতক্ষণে দরজাতে। কলিং বেলটাও বাজিয়ে দিল। হঠাৎ করে শর্মিলার চোখটা গেল দোতলার জানলার দিকে। পর্দাটা সরিয়ে একজন দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে পর্দাটা আবার টেনে দিল। কে যে ছিল ঠিক করে ঠহর করতে পারল না শর্মিলা। মাসি দরজা খুলল আর শর্মিলাকে জড়িয়ে ধরল। বাবা, কি সুন্দর লাগছে তোকে, মাসি বললেন। তোমার শরীর কেমন আছে মাসি? শর্মিলা জিজ্ঞেস করলো। ওই একটু হাঁটুতে ব্যথা, আর কি। মাসি তপন কাকুর হাত থেকে লাগেজটা নিয়ে নিল আর কাকুকে ভিতরে ডাকলো চা খেতে। কিন্তু অন্ধকার হতে চলেছে। তপন কাকুকে আবার এতটা রাস্তা গাড়ি চালিয়ে কলকাতা ফিরতে হবে। জলও খেলো না, চলে গেল। শর্মিলা মাসির সাথে ঘরে ঢুকে গেল। 4 বছর আগে যা ছিল একদম সেম, কিচ্ছু পাল্টায়নি। ডাইনিং টেবিলটা এক সাইডে, তার পাশে ফ্রিজ, পাশের ঘরটাই রান্নাঘর। ঘরের মাঝখানে একটা সোফা, আর তার ঠিক উল্টো দিকে টিভি। টিভির দুপাশে দুটো ক্যাবিনেট, যেখানে প্রচুর বই রাখা। সোফার ঠিক পিছনে সিঁড়ি, যেটা দোতলায় উঠে যায়। খুব ভালো হয়েছে তুই এসছিস, কতদিন দেখিনি তোকে, মাসি বললেন। শর্মিলা এখানে আসতে চায়নি। ওর মাসিকে খুব ভালোবাসে, কিন্তু ও রাজি তখন হলো যখন শুনলো ঋতিকা দিও থাকবে। ঋতিকা হলো মাসির মেয়ে। প্রায় 7 বছর ধরে ঋতিকা বাইরে থাকে। আগে 4 বছর সে আইআইটি রুড়কি থেকে ইঞ্জিনিয়ারিং করলো। তারপর 6 মাস দিল্লিতে চাকরি। এখন সে হায়দ্রাবাদে কোনো বড় এমএনসিতে চাকরি করে। ঋতিকাদি ছোটবেলা থেকেই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। অনেকবার শর্মিলাকে স্কুলের প্রজেক্টেও হেল্প করেছে। মেশো দুবাইতে চাকরি করেন, বছরে 2 বার আসে। আর মাসি হলেন স্কুলের টিচার।
এখন রিটায়ার করে গেছে, তাই টাইম পাসের জন্য বাচ্চাদের টিউশন পড়ায়। ঋতিকা যাওয়ার পর মাসি একাই থাকে ঝুম্পার সাথে। ঝুম্পাদি মাসির বাড়ির সব কাজ করে, রান্নাবান্না থেকে শুরু করে ঝাড়ু পোছা ডাস্টিং সব। ঝুম্পাদির একটা ছোট ছেলেও আছে, অর্ণব। তার বর মারা যাওয়ার পর অর্ণবও এখানেই থাকে। মাসি অর্ণবকে খুব ভালোবাসে। মাসি, শুনলাম ঋতিকাদি এখানে ছুটিতে এসছে। কতদিনের ছুটি? এক সেকেন্ডের জন্য মাসির মুখটা কেমন শুকিয়ে গেল, মুখ থেকে হাসিটাই হারিয়ে গেল। হ্যাঁ রে, ঋতিকা আছে, আসলে এই জন্যেই তোকে ডাকলাম। কেন মাসি, কিছু কি হয়েছে? শর্মিলা জিজ্ঞেস করলো কৌতূহলে। তোর থেকে লুকিয়ে তো লাভ নেই, ঋতিকা চাকরিটা ছেড়ে দিয়েছে। এম্মা, কেন? ঋতিকাদির সাথে আমার কিছু মাস আগেই কথা হয়েছিল, বলল তো খুব ভালো কোম্পানি, ম্যানেজারও খুব ভালো, কিছুদিনে প্রমোশনও পাবে। মাসি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, কিছুই তো বুঝতে পারছি না রে আমি। আমায় একবারের জন্যও জানালো না যে চাকরিটা ছেড়ে দেবে। হঠাৎ করে দেখলাম একদিন সকাল সকাল ব্যাগপত্র নিয়ে বাড়ি ফিরে আসলো। আমি ঠিক জানি না রে কি হয়েছে। আর জানিস, তখন থেকে কিছু বলছেও না, একদম কম কথা বলে, সারাদিন ঘর থেকে বেরোয়ও না। তোর কথা জিজ্ঞেস করে মাঝে মাঝে, তাই ভাবলাম তোকে ডাকি। শর্মিলা কিছুক্ষণ ভাবলো। ওর ঋতিকাদি তো এরম ছিল না। ঋতিকাদি কত কথা বলতো, প্রত্যেক রবিবার করে ওকে কল করতো, কিন্তু হঠাৎ করে 2 মাস ধরে কোনো কল নেই। শর্মিলা কল করলেও তুলতো না, মেসেজের কোনো রিপ্লাইও করতো না। শর্মিলা কিছু মনে করেনি, ভেবে যে ব্যস্ত হবে। তুই তো ওর বোন, তোকে খুব ভালোবাসে ঋতিকা, একটু কথা বলে দেখিস তো তোকে কিছু বলে কিনা। হ্যাঁ মাসি, তুমি চিন্তা করো না। এর মধ্যে মাসির ফোনটা বেজে উঠল। মাসি ফোনে কথা বলতে বলতে রান্নাঘরে ঢুকে গেল। রান্নাঘর থেকেই আবার ঝুম্পা বেরোলো ঠান্ডা শরবত নিয়ে। গরমটা তো প্রচন্ড, তাই এক নিঃশ্বাসে শর্মিলা শরবতটা খেয়ে নিল। কেমন আছো গো, কতদিনের জন্য এসছো? ঝুম্পাদি জিজ্ঞেস করলো। আমি ভালো আছি, এই 2-3 দিন থাকবো। অর্ণব কোথায়? অর্ণব খেলতে গেছে, চলে আসবে কিছুক্ষণে। বাবা, কি বড় হয়ে গেছো তুমি, সেই 4 বছর আগে দেখেছিলাম তোমায়। শুনলাম এবার উচ্চ মাধ্যমিক দেবে তুমি। শর্মিলা একটু হেসে বলল, ও বাবা, মনে করিও না ঝুম্পাদি, মা তো সারাক্ষণ কানের কাছে এটাই বলে চলেছে। আচ্ছা, ঋতিকাদি কোথায়? ঝুম্পাদি ঋতিকার নাম শুনে কিরম একটা ঘাবড়ে গেল। উপরে নিজের ঘরে। শর্মিলার হঠাৎ করে মনে পড়ল, ওই যে জানলা থেকে কেউ একজন ওকে দেখছিল, সেটা তো ঋতিকাদির ঘর। তার মানে তখন ঋতিকাদি পর্দা সরিয়ে ওকে দেখলো। বেশ অদ্ভুত ব্যাপার তো। দেখলো কিন্তু নিচে আসলো না দেখা করতে। ও আচ্ছা, তাহলে আমি দেখা করে আসছি ঋতিকাদির সাথে। হ্যাঁ চল, করে নে। মাসি রান্নাঘর থেকে বেরিয়ে পড়ল। শর্মিলা ওর ব্যাগটা নিয়ে মাসির সাথে উপরে চলল। উপরেও একটা বসার ঘর আর দুটো ঘর, একটা ঘরে মাসি থাকে আর আরেকটা ঘরে ঋতিকা। শর্মিলা আসলে ও ঋতিকাদির সাথেই থাকে। দরজাটা বন্ধ ছিল। মাসি দরজাটা হালকা করে খুলল। এই ঋতিকা, দেখ কে এসছে। শর্মিলা ভিতরে ঢুকলো মাসির পিছন পিছন। ঢুকে দেখে ঋতিকাদি খাটে বসে। একটা ছোট টিমটিমে নাইট বাল্ব জ্বলছে। রুমটা অন্ধকার আর গুমোট হয়ে আছে।
অনেকদিন বোধহয় জানলাটাও খোলা হয়নি। মাসির আওয়াজ শুনে ঋতিকা শর্মিলার দিকে তাকালো। ঋতিকাদির তাকানোতে শর্মিলার গাটা কিরম শিরশির করে উঠল। ঋতিকা ওর দিকে তাকাচ্ছে, কিন্তু মুখে কোনো হাসি নেই। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চলেছে, মুখে কোনো ভাব নেই। শর্মিলাকে চিনতে পারছে কিনা বলা যাচ্ছে না। উফ, ঘরটা অন্ধকার করে রেখে দেয় মেয়েটা, মাসি বলে উঠল, গিয়ে টিউবলাইটটা জ্বালিয়ে দিল। আলোর প্রভাবে ঋতিকা চোখটা বন্ধ করে নিল। 1 সেকেন্ডের পর চোখটা খুলে আবার শর্মিলাকে দেখল। শর্মিলা, তুই কখন এলি? ওকে জিজ্ঞেস করলো। আওয়াজে কিরম একটা ঝিমুনি ভাব। শর্মিলা একটু থমকে গেল। তখন জানলা দিয়ে দেখেছিল তো, এখন এমন ভাবেই বলছে যেন কিছুই জানে না। এই তো সবে 10 মিনিট হলো। তুই কেমন আছিস ঋতিকাদি? আছি। আমাদের কতদিন কথা হয়নি। আয় বস, অনেক গল্প আছে। আমি তো তোকে কত ফোন করেছি ঋতিকাদি, তুই তো ফোন তুলিস না। ঋতিকা একটু হাসলো। আমি আর ফোন টোন ইউজ করি না। শর্মিলা এটা শুনে একটু চমকে গেল। ঋতিকা তো ফোন নিয়েও ফেরেনি, মাসি বললেন। এসব ছাড়, তুই ফ্রেশ হয়ে নে, তারপর তোরা গল্প কর। আমি রাতে ডিনারটা দেখছি। এই বলে মাসি চলে গেলেন। শর্মিলা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, ঋতিকার দিকে তাকিয়ে। এইবার কেন যেন ঋতিকার দিকে কিরম অচেনা মনে হচ্ছে। তার তাকানো, কথা বলা, সাজ সব যেন আলাদা। ঋতিকাদি খুব ভালোবাসতো সাজতে। বাড়িতে থাকলেও কাজল, আইলাইনার, লিপস্টিক বা লিপ গ্লস পরে থাকতো। আর এখন কিছুই পরেনি। চুল খোলা, যেন কতদিন চুলটা আঁচড়ায়নি। আর কি রোগা হয়ে গেছে ওর ঋতিকাদি, পুরো হাড়গিলে হয়ে গেছে কেমন। কিরে, দাঁড়িয়ে থাকবি? ঋতিকা হেসে জিজ্ঞেস করলো। শর্মিলা ওর ব্যাগটা সাইডে রেখে বসে পড়ল ঋতিকার সামনে খাটে। শুনলাম তুই চাকরি ছেড়ে দিয়েছিস। তুই তো বললি তুই প্রমোশন পাবি, তোকে প্রজেক্ট হেড বানাবে। হ্যাঁ, পেয়েছিলাম তো। তাহলে ছেড়ে দিলি কেন? এত এত আলোতে আমার চোখ জ্বালা করে, একটু লাইটটা অফ কর না। শর্মিলা এটা শুনেই কিরম একটা ঘাবড়ে গেল, কিন্তু কিছু করার আগেই লাইটটা হঠাৎ করে অফ হয়ে গেল। শর্মিলা হতবাক হলো। হঠাৎ এর মধ্যেই হঠাৎ করে অর্ণব ছুটে আসলো, এসে ঋতিকার কোলে উঠে পড়ল। ঋতিকাদি, অফ করে দিলাম, জানি তোমার লাইটে চোখ জ্বালা করে। অর্ণবকে দেখে শর্মিলা একটু সাহস পেল। ও অর্ণবের মাথায় একটু হাত বুলালো, কিন্তু অর্ণব শর্মিলার দিকে তাকালোই না। ওর চোখটাও ঋতিকাদির উপরে। তুমি আমায় গল্প শোনাচ্ছিলে। মা জোর করে খেলতে পাঠিয়ে দিল। এবার আমায় বাকি গল্পটা শোনাও। ঋতিকা হাসলো। কি করে শোনাবো? তোর শর্মিলাদি তো এখনই আসলো, ও গল্প শোনেনি। মাঝখান থেকে শুরু করলে কি করে বুঝবে? তাহলে শুরু থেকে শুরু করো, আমি আবার শুরু থেকে শুনবো। ঋতিকা শর্মিলার দিকে তাকালো। শুনবি বোন? দুটো বোনের গল্প, রোহিণী আর সোহিনী। শর্মিলা আর কি বলবে, ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ঋতিকাদি এখনো ওকে বলল না সে চাকরি কেন ছাড়লো। হয়তো এমন কিছু হয়েছিল যেটার জন্য সে ডিপ্রেসড। কিন্তু অর্ণব তো বাচ্চা, তার সামনে এইসব কথা কি করে বলা যায়?
তাহলে না হয় রাতে সবাই শুয়ে পড়লে তখন শর্মিলা আবার কথাটা তুলবে। ঋতিকাদি কখনো ওর থেকে কোনো কথা লুকোয়নি, এটাও লুকোবে না। তাহলে শুরু করি। বহু বছর আগেকারের ঘটনা। দুই বোন ছিল, বড় বোন রোহিণী আর ছোট বোন সোহিনী। ওদের বাবা ছিল রাজবাড়ির পুরোহিত। দুজনকেই অপূর্ব দেখতে, যেন দুটো পরী। রোহিণীকে দেখতে যত সুন্দর, তত সুন্দর ওর গলা। এত সুন্দর গান গাইতো যেন মা সরস্বতী নিজেই গানটা গাইছেন। সোহিনী যখন ছোট ছিল তখনই ওদের মা মারা যান। তখন থেকে বলতে গেলে রোহিণীই হলো সোহিনীর মা। সোহিনী ছিল বিশাল চঞ্চল, সব গ্রামের লোক ওকে খুব আদর করত। রোহিণী আর সোহিনীর বাবাকে গ্রামের লোকজন খুব স্নেহ করতেন। রাজবাড়িতেও ওনার অনেক নাম ছিল। একদিন উনি রোহিণীকে নিয়ে রাজবাড়িতে গেলেন। রোহিণী যে এত সুন্দর গান গায় সেটা রানী শুনতে পেয়েছিল, তাই রোহিণীকে ডেকে পাঠালো। রোহিণী সারা রাস্তা ঘাবড়াতে ঘাবড়াতে কাটালো। রানীর সামনে গান গাওয়াটা কি চারটিখানি কথা? এত বড় রাজপ্রাসাদ দেখে তো আরো ঘাবড়ে গেল মেয়েটা। বাবার হাত ধরে নিল। বাবা, আমার খুব ভয় করছে, আজকে না হয় আমরা ফিরে যাই, অন্য কোনো দিন আসবো। তুমি রানীকে জানিয়ে দিও যে আমার ঠান্ডা লেগেছে, গলাটা খারাপ। রোহিণীর বাবা হেসে বলল, ধুর পাগল, ভয় সবার করে। তোর কি মনে হয় রাজদরবারে যারা গায়ক তাদের ভয় করে না? তুই ওখানে গিয়ে বসবি, ওইটুকু সময় ভয় করবে, একবার শুরু করলে দেখবি ভয় পালিয়ে যাবে। এই আশ্বাস দিয়ে উনি রোহিণীকে নিয়ে গেলেন ভিতরে। আর উনি যা বললেন ঠিক তাই হলো। রোহিণী এরম গান গাইলো যে রানীর চোখ থেকে জল বেরিয়ে গেল। যারা যারা গানটা শুনছিল পুরো মুগ্ধ হয়ে গেল। ঠিক বাইরে এত যে পায়রার আওয়াজ, সে পুরো নিস্তব্ধ। পুরো প্রকৃতি যেন থেমে রোহিণীর গান শুনছে। এত সুন্দর গলা, সত্যি তোমার মেয়ের উপর সরস্বতীর আশীর্বাদ আছে, রানী বললেন। খুশি হয়ে রানী রোহিণীকে একটা আংটি দিয়ে দিলেন। আংটিটা বড় অদ্ভুত, রোহিণী কখনো এরম পাথর দেখেনি। ওই একটা পাথরের মধ্যে কত রং। সেদিন বাড়ি ফিরতে না ফিরতে সোহিনীর চোখটা পড়ল রোহিণীর আংটির দিকে। যখন রোহিণী বলল যে এই আংটিটা ওকে রানী দিয়েছেন, সোহিনী ওটা চেয়ে বসল। একদম না, এই আংটিটা রানী রোহিণীকে দিয়েছে, ওদের বাবা বললেন। এটা শুনেই সোহিনী কাঁদতে শুরু করে দিল। দাও না দিদি, আমার চাই। উফ, বড় হয়েছিস তো, এখনো বাচ্চাদের মতো কান্নাকাটি। তুইও কিছু শেখ দিদির মতো, রানী খুশি হয়ে তোকেও আংটি দেবে। কিন্তু সোহিনী তো জানে ও রোহিণীর মতো কোনোদিন গাইতে পারবে না। দিদির আঙুলে আংটিটা দেখে ও আর থাকতে পারছে না। এত সুন্দর একটা আংটি, আংটিটা দেখে যেন ওর কি হলো, ও জোরে জোরে নিজের হাতটা দেওয়ালে মারতে লাগলো। রোহিণী শিগগিরই ওর হাতটা ধরে নিল। এটা কি করছিস সোহিনী? আমার যা সেটাই তো তোর, এই নে, বলে আংটিটা খুলে দিল। সোহিনী খুশি হয়ে হাতটা বাড়ালো, কিন্তু তার বাবা তার মেয়ের এই বায়না দেখে বিশাল রেগে গেল। সে রেগে মেগে সোহিনীর হাতটা টানতে টানতে নিয়ে গেল একটা ঘরে আর দরজাটা বন্ধ করে দিল। খুব বায়না না তোর, এবার এখানেই থাক, সবাই তোকে মাথায় চড়িয়ে রেখেছে, একদিন না খেয়ে থাক অন্ধকারে, তখন বুঝবি। রোহিণী সোহিনীর হয়ে ক্ষমা চাইল বাবার কাছে, কিন্তু বাবা তার কোনো কথা শুনল না।
নিজের বোনের কথা ভেবে রোহিণী আর খেতে পারল না। ওদের বাবাও আর থাকতে পারল না, গিয়ে দরজাটা খুলে দিল। সোহিনী তো তারও প্রিয়। সোহিনীও কিছু বলল না, এরম ভাব করলো যেন কিছুই হয়নি। কিন্তু রোহিণী তো ওর মায়ের মতো, ও দেখছে সোহিনীকে বারবার ওর আংটির দিকে তাকাতে। বাবা কিছু বলছেন বা রোহিণী ডাকছে, ওর কোথাও মন নেই। মন আছে তো শুধু আংটিতে। খাওয়া দাওয়াও করছে না ঠিক করে। রোহিণীও ভাবছে এ কি আফত, রানী এমন একটা আংটি দিল যার জন্য বাড়িতে এরম অশান্তি। তাই সে একদিন আংটিটা খুলে আলমারিতে রেখে দিল। সোহিনী এক দুবার জিজ্ঞেসও করলো ওই আংটিটা কোথায়, কিন্তু রোহিণী বলল ওটাও রেখেছে এক জায়গায়। এর মধ্যে একদিন রাজবাড়ির থেকে একটা চিঠি আসলো। রোহিণীকে তারা দরবারে গায়িকা হিসাবে রাখতে চায়। বাবা আর রোহিণী দুজনেই খুব খুশি, কিন্তু রোহিণীর আবার দুঃখ, বোনটাকে ছেড়ে কি করে যায়। কিন্তু সোহিনী বলল দিদিকে যেতে। তারপর কিছুদিন সব ঠিক ছিল। এক রাত রোহিণী যখন ঘুমোতে গেল, দেখে সোহিনী নাক ডেকে ঘুমোচ্ছে। ওর মাথায় একটু হাত বুলিয়ে রোহিণীও পাশে ঘুমিয়ে পড়ল। চোখ ফেলতে না ফেলতেই ঘুম এসে গেল। মাঝরাতে হঠাৎ করে রোহিণীর ঘুম ভেঙে গেল। চোখটা খুলেই দেখে সোহিনীর মুখ। সোহিনী একদম রোহিণীর উপরে, মুখে একটা অদ্ভুত হতাশ ভাব। এই মাঝরাতে হঠাৎ করে সোহিনীর মুখটা এত কাছ থেকে দেখে রোহিণীর বুকটা ধড়ফড় করে উঠল। সোহিনী, কি হলো? রোহিণী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। দিদি, আমায় একটু দে না, ওই আংটিটা আমায় একটু দে না, আমি একটু পরবো। কোথায় লুকিয়ে রেখেছিস ওটা? সোহিনী হঠাৎ করে জোরে জোরে কাঁদতে লাগলো। এই কাঁদিস না, দাঁড়া, আমার আলমারিতেই আছে আংটিটা, দিচ্ছি তোকে। রোহিণী তাড়াতাড়ি উঠে আলমারি থেকে বের করলো আংটিটা। ও এরম বায়না কোনোদিন করতে দেখেনি সোহিনীকে। আংটিটা বের করতে না করতে সোহিনী ছিনিয়ে নিল ওর হাত থেকে, নিয়ে পরে নিল। দেখ কি সুন্দর, সোহিনী হাসলো। তোর হাতের থেকে আমার হাতে ভাল লাগছে। খুব সুন্দর লাগছে সোহিনী, এবার শুয়ে পড় বাবা। হঠাৎ করে একটা ডাক পড়লো। শর্মিলা আঁতকে উঠল। মাসি নিচে খেতে ডাকছে। গল্প শুনতে শুনতে ও যেন গল্পটার মধ্যেই ঢুকে গেছে। উফ, আবার একই জায়গাতে থামলে তুমি, অর্ণব বলে উঠল। মনে হয় না এরা চায় আমি আমার গল্পটা শেষ করি, ঋতিকা বলল। ওর আওয়াজে আবার ওই ঝিমুনি ভাব। আমার খুব ঘুম পাচ্ছে, যা তোরা খেয়ে আয়। তুই খাবি না ঋতিকা দি? শর্মিলা জিজ্ঞেস করলো। খিদে নেই আমার। একটু খেয়ে নে। তাহলে আমায় আমার আংটিটা দে। কি? কোন আংটি? ঋতিকা হাসল, তারপর পাশ ফিরে শুয়ে পড়ল। শর্মিলা আবার ডাকতে গেল, কিন্তু অর্ণব ওর হাত ধরে ওকে টানতে টানতে ঘর থেকে বাইরে নিয়ে গেল। ঋতিকা দি খাবে না, তুমি তাকে ডিস্টার্ব করো না, বলে অর্ণব নিচে চলে গেল খেতে। শর্মিলাও কি করবে, ও গেল অর্ণবের পিছন পিছন। গিয়ে দেখে ডাইনিং টেবিলে ডাল, ভাত, মাছ, চিকেন আর চাটনি। মাসি বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছে। মাসি, এত কিছু কেন করলে? ও মা, করবো না? তুই কতদিন পর এসেছিস, মাসির বাড়ি এসেছিস, ভালো মন্দ খাবি না? আমি ঋতিকাদিকে বললাম খেতে আসতে, কিন্তু আসলো না। মাসি করুণ হয়ে বললেন। ও খাওয়া দাওয়া একদম ঠিক করে করে না রে।
আমি জোর করে যতটুকু খাওয়াই ওইটুকু, তাও খেতে চায় না। দেখেছিস তো কিরম রোগা হয়ে গেছে। মনে হয় না ওর ওই ঘর থেকে বেরোনোর শক্তিটাও আর আছে। কিন্তু চিন্তা করিস না, তোর আসার আগে একটু ভাত খাইয়েছিলাম ওকে। মাসি আর ঝুম্পাদি মিলে শর্মিলা আর অর্ণবকে খাবার বেড়ে দিল। অর্ণব বেশ তাড়াহুড়োর সাথে খেতে শুরু করলো। তো কি কথা হচ্ছিল? মাসি জিজ্ঞেস করলেন। ওই রোহিণীদি অর্ণবকে গল্প শোনাচ্ছিল। শর্মিলা বলে নিজেই ভুলটা ধরলো। যা, গল্প শুনতে শুনতে আমিও রোহিণী বললাম। ঋতিকাদি কিন্তু দারুণ গল্প শোনায়। কি গল্প? মাসি জিজ্ঞেস করলেন, কিন্তু ওনার প্রশ্নতে কিরম একটা উদ্বেগ। রোহিণী আর সোহিনীর গল্প, অর্ণব বলল। আর একটা আংটি। তোমাদের জন্যে ঋতিকাদি গল্পটা শেষ করতে পারছে না, মাঝখানেই তোমরা ডেকে নাও। 3 দিন ধরে শেষ হচ্ছে না গল্পটা। এখন আমি গিয়ে পুরো গল্পটা শুনবো। একদম না, কাল তো স্কুল আছে, এখন খেয়ে ঘুমিয়ে পড়বি। ঝুম্পাদির বলতে অর্ণব একটু বায়না করলো, কিন্তু ঝুম্পাদির কোনো কথা শুনলো না। খাওয়া শেষ হতেই ঝুম্পাদি অর্ণবকে নিয়ে ঘরে ঢুকে গেল। শর্মিলারও খাওয়া শেষ হলো, কিন্তু ঋতিকাদের ঘরে যেতে কিরম একটা ভয় করছিল। গল্পের শেষে কি হলো? মাসি হঠাৎ করে জিজ্ঞেস করলো। জানি না মাসি, তুমি খেতে ডেকে নিলে তো শোনা হলো না। তোমাকেও বলেছে কি ঋতিকা দিয়ে গল্পটা? ওই অভিশপ্ত আংটি? হ্যাঁ, আসলে যেদিন ও ফিরলো হায়দ্রাবাদ থেকে, অনেক জিজ্ঞেস করলাম কি হয়েছে। কিছুই তো বললো না, শুধু এই গল্পটাও বললো। কিন্তু শেষে কি হলো সেটা আর বললো না, ঘুমিয়ে পড়লো। ঋতিকাদির মাথাটা গেছে নাকি ইচ্ছা করে কাউকে কিছু বলছে না? শর্মিলা ঠিক ভেবে উঠতে পারছে না যে ব্যাপারটা কি। ঋতিকাদির ঘরে ঢুকতেই দেখে যে ঋতিকাদি ওর দিকে তাকিয়ে। শর্মিলা ভেবেছিল ও হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু এবার ঋতিকাদিকে দেখে মনে হচ্ছিল না যে তার একটু আগে ঘুম পাচ্ছিল। শর্মিলাকে দেখেই ঋতিকা একটা হাসি দিল। ওর ওই হাসিটা দেখে শর্মিলার গা কিরম ছমছম করে উঠল। কেন সে বুঝতে পারল না। কি সুন্দর চুলটা তোর! মনে আছে ছোটবেলায় বিনুনি করে দিতাম? আয়, তোর চুল বিনুনি করে দি। শর্মিলা কিছু আর বলল না। ঋতিকার ড্রেসিং টেবিলটার থেকে চিরুনিটা নিয়ে ঋতিকার সামনে বসে পড়ল। ছোটবেলা থেকেই ঋতিকা ঘুমোতে যাওয়ার আগে ওর চুল বেঁধে দিত। ঋতিকাদি, এবার বল, তুই চাকরিটা কেন ছাড়লি? শর্মিলা জিজ্ঞেস করল। ভালো যদি লাগছিল না তো অন্য চাকরি খুঁজলি না কেন? আমি তো ভেবেছিলাম হায়দ্রাবাদেই কোনো কলেজে অ্যাডমিশন নেব, তোর সাথে থাকবো। ঋতিকা আবার একটু হাসলো, কিন্তু কিছু বলল না। আচ্ছা, গল্পতে এরপর কি হলো? জানি না। জানি না? জানি না মানে কি? তুই তো গল্প বলছিলিস, কাউকে শেষটা বলিসনি তুই। ঋতিকা বিনুনি করতে করতে থেমে গেল। সামনে শর্মিলা আয়নাতে দেখছে ঋতিকা ওর দিকে তাকিয়ে, মুখে কোনো হাসি নেই। শেষটা জানি না, তাই তো তোকে ডেকেছি এখানে বোন। রোহিণীর গল্পটা তো শুনলি, এবার সোহিনীর গল্পটা বল। শর্মিলা একটু ঘাবড়ে গেল। ঋতিকাদির মাথাটা কি একদম গেছে? এসব কি বলছে? আমি কি করে জানবো? এটা তো তোর গল্প। না সোনা, এটা তো আমাদের গল্প। 2 বোন আর ওই মায়াবী আংটি। একবারের জন্য শর্মিলা ভাবলো যে গিয়ে মাসিকে ডেকে আনাটা কি ঠিক হবে,
কিন্তু এখন তো অনেক রাত, এতক্ষণে তো মাসি ঘুমিয়ে পড়েছেন, ডাকাটা ঠিক হবে না। বল সোহিনী, আমার আংটিটা কোথায়? শর্মিলা আয়না দিয়ে ঋতিকাকে দেখলো। ঋতিকা আবার ওর চুলটা বিনুনি করছে। কি হলো, চুপ হয়ে গেলি কেন? তুই তো বলেছিলিস একবারের জন্য পড়বি, কত দিন ধরে পড়ে আছিস। শর্মিলা সরে গেল ঋতিকার কাছ থেকে, খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়লো একটু দূরে। এসব বলছিসটা কি, মাথাটা পুরো গেছে নাকি মজা করছিস? আরে বিনুনিটা তো হলো না, আয় বস, করে দিচ্ছি। কিন্তু শর্মিলার পারল না, অনেক হয়েছে ঋতিকার পাগলামো। এইবারও এই ঘরে থাকবে না, মাসির ঘরে শোবে। শর্মিলা এগিয়ে গেল দরজার দিকে। কোথায় যাচ্ছিস? ঋতিকা জিজ্ঞেস করলো। আমি মাসির কাছে যাচ্ছি। শর্মিলা যেই দরজাটা খুলতে গেল, দেখলো দরজাটা খুলছে না। একটু জোর দিয়ে খোলার চেষ্টা করলো, কিন্তু খুলল না। ও তো ঢোকার সময় দরজা লক করেনি, আর ঋতিকা তো একবারও খাট থেকেও নামলো না। তো কি করে? এই ঋতিকা দি, দরজাটা খুলছে না কেন? আমার আংটিটা ফেরত না দিলে তো তোকে যেতে দেব না সোহিনী। শর্মিলার গায়ে কাঁটা দিল। এসব কি হচ্ছে ও বুঝতে পারছে না। আমি সোহিনী না, আমি শর্মিলা। শর্মিলা চেঁচিয়ে উঠল। তুই সত্যি পাগল হয়ে গেছিস। আমি জানি রে, আমি পাগল। পাগলের মতো ওই আংটিটা তোর হাতে তুলে দিলাম। শর্মিলা এখনো জোরে জোরে দরজাটা ধাক্কা দিচ্ছে, কিন্তু সেটা খুলছে না। কি করেছিস তুই? দরজাটা খুলছে না কেন? দরজাটা খোল ঋতিকা দি, বাইরে যাব। ঋতিকা কোনো উত্তর দিল না। বিছানা থেকে উঠে নিজের ড্রেসিং টেবিলে বসলো। চিরুনি দিয়ে নিজের চুল আঁচড়াতে শুরু করলো। ঋতিকা দি, দরজাটা খোল না প্লিজ, নাহলে মাসিকে ডাকবো। ঋতিকা তাও কোনো সাড়া দিল না। এবার শর্মিলাও আর পারল না, জোরে জোরে দরজাটা ধাক্কা মেরে মাসি মাসি করে চেঁচাতে লাগলো। প্রায় 5 মিনিট হয়ে গেল, মাসির কোনো সাড়া নেই। এদিকে ঋতিকাও চুপচাপ নিজের চুল বিনুনি করে চলেছে। শর্মিলার মনে পড়ল, ওর ফোনটা তো ওর ব্যাগে। মাসিকে ফোন করলে মাসির ঘুম নিশ্চয়ই ভাঙবে। তারপর তপন কাকুকে ফোন করবে ওকে বাড়ি নিয়ে যেতে, আর একটা দিনও এই বাড়িতে থাকবে না। দৌড়ে গিয়ে শর্মিলা ওর ব্যাগটা খুলল। ফোনটা কোথায়? এক এক করে ব্যাগ থেকে সব বের করলো, কিন্তু ফোন পেল না। আমার ফোনটা কোথায়? তুই আমার ফোন নিয়েছিস? ঋতিকা তাও কোনো সাড়া দিল না। শর্মিলা ঋতিকার কাঁধ ধরে নাড়ালো। এই ঋতিকা দি, আমার ফোনটা কোথায়? জানি না তো। এসব কি করছিস তুই ঋতিকা দি? আমায় আমার ফোনটা দে, আমি বাড়ি যাব। এটাই তো তোর বাড়ি সোহিনী, কোথায় যাবি? শর্মিলার চোখ থেকে জল পড়তে শুরু করলো। আমার কাছে তোর কোনো আংটি নেই ঋতিকা দি, আমায় যেতে দে। হঠাৎ করে শর্মিলার মনে হলো যেন কেউ ওর হাতটা ধরে নিয়েছে, কিন্তু ঋতিকা তো বসে কাজল লাগাচ্ছে। ঋতিকা দি, আমার আমার হাত। আমি ধরিনি। ঋতিকা হেসে বলল, কি সব পাগলামি করছিস? আমার আংটিটা দে আমায়। শর্মিলাকে যেন কেউ একটা ঝটকা দিয়ে খাটে ফেলে দিল। ও চিৎকার করে উঠল। ঋতিকার কোনো হেলদোল নেই। ঋতিকা দি! উফ, একটু শান্তিতে সাজতেও দেবে না মেয়েটা। ঋতিকা উঠে আসলো, এসে শর্মিলার পাশে বসলো। আংটিটা দিয়ে দিলে তো এত সব হতো না। কোন আংটির কথা বলছিস তুই? শর্মিলা নিজের রাগটা আটকাতে পারল না। মনে আছে তুই ছোটবেলায় ঋতিকা সাজতে চাইতিস? তোকেও আমি আমার মতো সাজিয়ে দিতাম।
নিজের জামা, কসমেটিক্স, জুতো সব। একটু বড় হলি তো প্রজেক্ট করে দিতাম। তোর বন্ধুদের সাথে ঝগড়া হলে আমিই যেতাম মিটমাট করাতে। বন্ধুদের সাথে ঘুরতে যেতে হলে তোকে সাজাতাম। আমি কি করেছি? তুই আমায় যেতে দিচ্ছিস না কেন? দরজাটা কেন আটকে রেখেছিস? দরজাটা তো খোলা শর্মিলা, তুই চাইলে বেরিয়ে যেতে পারিস, ঋতিকা বলল। শর্মিলা দরজাটার দিকে তাকালো। ছিটকিনি তো সত্যি দেওয়া নেই, তো দরজাটা খুলছিল না কেন? জ্যাম হয়ে গেছে কি? আমি এত চেঁচালাম, মাসিও আসলো না। মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, বাড়িতে বাজ পড়লেও উঠবে না। শর্মিলা উঠতে চেষ্টা করলো, কিন্তু ঋতিকা ওর হাতটা ছাড়ছে না। এত গায়ের জোর ও ঋতিকাদির কি করে? ঋতিকাদি, তোর হয়েছেটা কি? আমি কিছুই বুঝতে পারছি না। তুই হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলি, বাড়ি এসে গেলি, এখন নাকি ঘর থেকে বেরোস না, কারোর সাথে কথা বলিস না। সবার খুব চিন্তা তোকে নিয়ে। আর তুই যে মনে মনে খুশি। ঋতিকা হাসলো। সোহিনী জানিস খুব হিংসা করতো রোহিণীকে। রোহিণী দারুণ গান গাইতো, আর ও খুব নাম ছিল। একদিকে সোহিনী, ও কিছুই পারতো না। তাই রোহিণীর একমাত্র নিজে কামানো সম্পত্তিটাও নিয়ে নিল। রোহিণীও দিয়ে দিল ছোট বোন ভেবে। কিন্তু ওই আংটিটা মায়াবী ছিল। দিয়ে দেওয়ার পর রোহিণী আর কোনোদিন গান করতে পারল না। তুই কি বলার চেষ্টা করছিস ঋতিকাদি? আমি তোকে হিংসা করি? করিস না। শর্মিলা মুখ ঘুরিয়ে নিল। সোহিনীর গল্প তো আমি জানি না, শর্মিলার গল্প জানি। ছোটবেলা থেকে শুনে এসছি কি ঋতিকার মতো মেয়ে হয় না। সব জিনিসে পারফেক্ট ঋতিকা। ঋতিকার মতো হ। তো হ্যাঁ, আমি তোকে হিংসাও করতাম, আর তোর মতো হতেও চাইতাম। তাহলে ওই হিংসার জন্য তুই আমার আংটিটা নিয়ে নিলি? জানিস, ওটার পর থেকে আমি কাজ করতে পারি না। জীবনটা এমন অন্ধকার হয়ে গেল যে আলো সহ্য হয় না। কোন আংটির কথা বলছিস তুই? শর্মিলা আবার জিজ্ঞেস করলো। ওই আংটিটা আমায় দিয়ে দে বোন, তারপর এখান থেকে চলে যা। আমি কিছুই বলবো না, না হলে আমিও বাঁচতে পারবো না, আর তোকেও বাঁচতে দেব না। আমার কাছে কোনো আংটি নেই, আমায় ছেড়ে দে ঋতিকাদি। এতক্ষণ যে ঋতিকা শান্ত ছিল, সে হঠাৎ করে খাটের পাশে রাখা ফটো ফ্রেমটা ছুঁড়ে ফেলে দিল। ও শর্মিলার গলাটা টিপে ধরল। শর্মিলা নিঃশ্বাস না নিতে পেরে ছটফট করতে লাগলো। আমাকে আমার আংটিটা দিয়ে দে। শর্মিলা পা দিয়ে জোরে লাথি মারল ঋতিকাকে, যেটাতে ঋতিকা ছিটকে সরে গেল। শর্মিলা দৌড়ে গিয়ে জোরে জোরে দরজাতে ধাক্কা দিল। এবার কি হলো কি জানি, হয়তো প্রাণের ভয়, কিন্তু দরজাটা খুলে গেল। ঋতিকা সিঁড়ি থেকে নেমে সোজা ঝুম্পাদির দরজা পিটাতে লাগলো। ঝুম্পাদি দরজা খুলে দেখে পুরো ঘামে স্নান করা, চোখে ভয়, চুল এলোমেলো। ঝুম্পাদিকে দেখে ও কাঁদতে কাঁদতে ঝুম্পাদির গলা জড়িয়ে ধরল। কি হয়েছে? ঝুম্পাদি জিজ্ঞেস করলো। ওহ, ঋতিকাদি, ঋতিকাদি আমার গলা টিপে। আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাব। ঝুম্পাদি শর্মিলাকে নিজের ঘরে বসালো, ওকে একটু জল খেতে দিল, আর শর্মিলাকে ও নিজের ফোনটাও ধরিয়ে দিল। ও নিজের মোবাইলটা নিচেই ভুলে গেছিল, তাই পায়নি। শর্মিলা তাড়াতাড়ি মাকে ফোন করে বলল শিগগিরই তপন কাকুকে পাঠাতে। সারা রাত শর্মিলা দরজার দিকে তাকিয়ে বসে রইল।
যেন ঋতিকা আবার আসবে ওকে মেরে ফেলতে। কিন্তু ঋতিকা ওর ঘর থেকেও বেরোলো না। সত্যি, ওর বোধহয় ওই ঘর থেকে বেরোনোর শক্তিটাও নেই। ভোরবেলা মাসি আসলো। শর্মিলা পুরো ঘটনাটা মাসিকে বলে ফেলল। মাসি তো এইসব শুনে কাঁদতে শুরু করলো। কেঁদো না মাসি, দিদির ভালো ট্রিটমেন্টের দরকার। আমার মনে হয় দিদিকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। ঠিকই বলছিস রে, এবার আর কোনো উপায় দেখছি না। ছাড়, এসব এখন ছাড়। তুই সাবধানে কলকাতা যা, গিয়ে আমায় ফোন করবি কিন্তু। আমি তোর জল খাবার বানাচ্ছি, তপন এই আসবে বলে। কি দরকার ছিল মাসি? না, একদম না, তুই সকালের জল খাবারটা খেয়েই যাবি। বলে মাসি চলে গেলেন রান্নাঘরে। ঝুম্পাদিও চলে গেল মাসির হেল্প করতে। শর্মিলার পাশে এসে বসলো অর্ণব। কিরে, তুই স্কুল গেলি না? বাড়িতে এত সব কাণ্ড হলো, মা স্কুলের কথা নিজেই ভুলে গেল, তাই আমিও আর মনে করালাম না। শর্মিলা এটা শুনে হেসে ফেলল। তাহলে কি করবি সারাদিন? অর্ণব একগাল হেসে বলল, আজ তো আমি পুরো গল্পটা শুনবো ঋতিকাদির থেকে। কিন্তু তো ঋতিকাদি তো জানেই না তারপর কি হলো। তাই তো এতদিন গল্পটাই শেষ করতো না। তবে তুই বললে আমি বলি শেষটা। অর্ণব কিরম সন্দেহজনকভাবে শর্মিলার দিকে তাকালো। তুমি কি করে জানো? ওই তো দুটো বোনের কাহিনী, তার মধ্যে একটা বোন তো আমি। অর্ণব আর কিছু বলল না, তো শর্মিলা গল্পটা শুরু করলো। রোহিণী সত্যি খুব সুন্দর গান গাইতো। যখন রাজবাড়ি থেকে ওর ডাক পড়লো তখন সোহিনীও যেতে চেয়েছিল, কিন্তু ওদের বাবা ওকে যেতেই দিল না। তারপর ওরা যখন ফেরে, সোহিনী দেখে ওর হাতে দারুণ সুন্দর একটা আংটি। আংটিটার উজ্জ্বল যেন চোখে লাগছে। এত সুন্দর আংটি ও কোনোদিন দেখেনি। ওদের দিদার এই আংটিটা, এ বাবা, ভুল বললাম, ওই রানীর দেওয়ার আংটিটা ওকে যেন ডাকছিল। ও চাইলো, কিন্তু ওদের বাবা দিল না। তারপর দিনের পর দিন ওর মাথাতে শুধু ওই আংটিটাই ঘুরতো। রানী কেন ওকে দিল না? ও গান পারে না তাই? রোহিণী তো আংটিটাকে কোথাও ফেলে রেখেছিল, যত্নও করতো না। একটা রাগ সোহিনীর মনে ফুটে উঠল। এর মধ্যে রোহিণীর আবার ডাক পড়ল রাজবাড়ি থেকে। ওকে দরবারের গায়িকা হতে ডেকেছে। রোহিণীও খুশি খুশি হ্যাঁ করে দিল। রোহিণীর রাজবাড়ি যাওয়ার ঠিক আগের রাত সোহিনী ওর দিদির থেকে আংটিটা চেয়ে বসলো। রোহিণী আংটিটা দিয়ে দিল। পরের দিন ও রাজবাড়ির জন্য রওনা দিল। সোহিনীর জন্য তো আংটিটা ওর প্রাণের মতো দামি ছিল, কখনোই খুলতো না। আংটিটা পরে যেন কিছু একটা পাল্টে গেল ওর মধ্যে। ওর কণ্ঠেও সেই রোহিণীর মতো গানের সুর আসতে লাগলো। আস্তে আস্তে সব পাল্টে যাচ্ছিল। সোহিনীকেও গ্রামের লোকজন ওর গানের জন্য চিনতে লাগলো। প্রথমবার নিজের এত গুণগান শুনে সোহিনীও বিশ্বাস করতে পারছিল না। তাহলে রোহিণীর কি হলো? অর্ণব হঠাৎ করে জিজ্ঞেস করলো। সোহিনীর যতই নাম হচ্ছিল, রোহিণী ততটাই মনমরা হয়ে যাচ্ছিল। ওর সুর দিনের পর দিন বেসুরো হতে লাগলো। কাজে মন লাগা বন্ধ হয়ে গেল।
শরীরটাও কিরম দুর্বল হয়ে গেল। রোহিণী কি করে জানি না বুঝতে পারলো যে এইসবের দায় ওই আংটিটা। তাই অনেকবার ও সোহিনীকে চিঠি পাঠালো আংটিটা ফেরত দিতে, কিন্তু সোহিনী কি আর ফেরত দেয়? ওই আংটিটা তো ওর জীবন পাল্টে দিল। তারপর একদিন রোহিণী বাড়ি ফিরে আসলো। শর্মিলা এইটুকু বলে চুপ হয়ে যায়। তারপর রোহিণী আংটিটা পেল? অর্ণব জিজ্ঞেস করলো। না, পেল না। এর মধ্যে মাসি ডেকে নিল খাওয়ার জন্যে। অর্ণবের মনটা আবার ভেঙে গেল। গল্পটা আবার পুরো হলো না। এতক্ষণে তপন কাকুও এসে গেছে। মাসি অনেক বলে বলে তাকেও জল খাওয়ালো। খেয়ে ওরা বেরিয়ে পড়লো। আবার আসবি কিন্তু, মাসি বলল। অবশ্যই আসবো মাসি, তুমিও এসো কলকাতায়। আর দিদিকে ভালো একটা সাইকিয়াট্রিস্টকে দেখিও। কিছু দরকার পড়লে আমায় কল করো কিন্তু। তপন কাকু শর্মিলার ব্যাগ নিয়ে হাঁটা দিল। শর্মিলা একবার পিছন মুড়ে বাড়িটা দেখলো। জানলাতে ঋতিকা দাঁড়িয়ে। শর্মিলা ঋতিকাকে দেখে একটা হাসি দিল। দেখলো ঋতিকা পর্দাটা টেনে দিল। গাড়িতে বসে তপন কাকু যেই গাড়িটা স্টার্ট করতে গেল, শর্মিলা তাকে জিজ্ঞেস করলো, কাকু আমার আংটিটা? ও, কাকু গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা আংটি বের করে শর্মিলার হাতে তুলে দিল। তারপর গাড়িটা কলকাতার দিকে রওনা দিল। বেশ কিছু মাস কেটে যায়। শর্মিলার পরীক্ষা আসতে চলেছে। ও ঘরে বসে পড়াশোনা করছে। খুব একটা চিন্তা নেই ওর। ক্লাসের টপার, এমন না যে সারাদিন বসে পড়ে। একটু পরেই হাইয়েস্ট নাম্বার উঠে যায় ওর। হঠাৎ করে ঘরে ওর মা ছুটে আসলো। এই একটা ভালো খবর আছে। কি মা? শর্মিলা বই সাইডে রেখে উঠে পড়ল। তোর ঋতিকাদির ট্রিটমেন্টটা বেশ ভালো চলছে। ও বলেছে বাকি ট্রিটমেন্টটা কলকাতাতে করাবে। তাই তোর মাসি আর ঋতিকাদি কিছুদিন আমাদের বাড়িতে এসে থাকবে। শর্মিলার মুখের রংটা উড়ে গেল, কিন্তু ওর আংটিটার আলাদাই একটা উজ্জ্বল ভাব। তাহলে আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো নতুন নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। নমস্কার।